ফ্ল্যাটে শিফট করার পর আজকে প্রথম রাজের বাবা ফ্ল্যাটে আসবে, কারণ ও তো এতদিন ছিলই না। ও তো ফ্ল্যাটে শিফট করার আগেই ও আবার ইউকে চলে গেছিলো। আমি একাই সমস্তটা শিফটিংটা সেরে এখানে রয়েছি। আর আজকে এতদিন পরে ও প্রথম ও নিজের ফ্ল্যাটে আসছে, তাই জন্য ও তো যতটা না এক্সাইটমেন্ট ওর মধ্যে কাজ করছে, আমাদের মধ্যে তো আরও বেশি। কারণ সকাল থেকেই রাজ প্রচণ্ড খুশি, আর আমি তো সকাল থেকে কাজে লেগে পড়েছি। হ্যালো এভরিওয়ান, আমি সুমেলি, চলে এসেছি সুমিস প্রবাস ডায়েরির আইটি নতুন গল্প নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজ সকাল থেকেই খুব ব্যস্ত, কারণ সকাল থেকেই রান্না বান্না, সমস্ত কিছু ঘর গোছানো এসব তো আছেই। আর সাথে যাব বিকেলবেলা রাজের বাবাকে রিসিভ করতে। ও ফ্লাইটটা মোটামুটি ওই 6টা নাগাদ ল্যান্ড করবে। আমার সমস্ত কিছু রেডি করাই আছে, খালি ঘরে রান্নাবান্নাটা সেরে নিয়েই তারপর যাব। তো সকালবেলা উঠেই একটু ফ্রেশ হয়ে ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে তো সংসারের হাজারো একটা কাজ থাকে, তো সকাল সকাল সেগুলো সেরে নিয়েছি। তারপরেই রান্নার একটু পরেই রান্নাতে আমি চলে যাব, রান্নার দিকটাতে। আর আজকে বললাম তুই একটু পড়তে বস, ওকে আমি পড়তে বসিয়েছি। জানি না কতটা পড়ছে, কারণ এখন তো একটু বড় হয়ে গেছে। এখন মোটামুটি ওকে একটু পড়তে দিলেও একা একা পড়ে নেয় আর কি। মানে যদি বলি বাবা এই পড়াটা পড়ে নে, এটা লিখে নে, ও করে নেয় সেটা নিয়ে খুব একটা ঝামেলা করে না। তো আমি এদিকে ঘরটা গুছিয়ে বেড কভারটা চেঞ্জ করে দিলাম, বেডশিটটা চেঞ্জ করে আমি চলে যাব এবার রান্নার দিকে। আর স্নান টানও সেরা হয়ে গেছে, পুজো সব কিছুই সেরে নিয়েছি, এবার রান্নার দিকে যাব। আজকেও দেখলাম একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছিলো, তো আমি বললাম যে ঠিক আছে, রাজের বাবা তো আসছেই, একটা মোটামুটি বেশ বড় একটা মাছই আমি নিয়ে নিয়েছিলাম। উনি মাছটা কেটে একদম পিস করে দিয়েছে, আমাকে কোনো কিছু করতেই লাগেনি, জাস্ট আমি মাছটা পরিষ্কার করে নিলাম আর হয়ে গেল। আজকে মাছটা একটু অন্যরকম করবো ভেবেছি, কারণ রাজের বাবা তো ওখানে সেই ঝোলই খায়, যতবারই খায়, ও তো অন্য কিছু করতে পারে না। তাই জন্য আজকে ভেবেছি কাতলা মাছটা একটু অন্যরকম, কাজু বাটা, কিশমিশ, কাসুরি মেথি এইভাবে করব। আজকে যতটা রান্না করব ততটা বাইরে রেখে বাকিটা আমি কন্টেনারে করে রেখে দিলাম। মানে যেদিন যতটা রান্না হবে আমি সেদিন আলাদা আলাদা কন্টেনার করে রেখে দিই, তাহলে পুরো মাছটা ডিফ্রস্ট করতে লাগে না। এই নতুন ফ্ল্যাটে শিফট করার পর থেকে যেহেতু আমি একাই সংসারটা একা হাতে সামলাচ্ছি, রাজের বাবা যেহেতু নেই, ঘরে বাইরে সমস্তটাই, বাজার করা থেকে শুরু করে ছেলের পড়াশোনা, ছেলের টিউশন যাওয়া, স্কুল, বাজার, হাট, রান্না বান্না সমস্তটাই, ঘরের কাজ, ঘর গোছানো, ঘরের তো টুকিটাকি প্রচুরই কাজ থাকে, সমস্তটাই যেহেতু আমাকে নিজের হাতে সামলাতে হয়, তাই জন্য চেষ্টা করি একটু অর্গানাইজভাবে চলার। কারণ অর্গানাইজভাবে চললে হয় কি, আমার সময়টাও অনেকটা বেঁচে যায়, আর জিনিসটাও চেষ্টা করি নিট অ্যান্ড ক্লিন করার। কিন্তু সবসময় যে হয়ে ওঠে সবটা সেটাও নয়, কারণ মানুষের শরীর আজকে ভালো তো কালকে খারাপ, এটা তো হতেই থাকে। কোনো যদি খারাপ লাগে তখন আর সেইভাবে মানে মেনটেন করা হয় না, তবে চেষ্টা করি যতটা সম্ভব মেনটেন করার। তো আজকে আমি মাছটা রান্না করে নিচ্ছি, ওই একটু পোস্ত দিলাম, একটু কাজু দিলাম, আর লাস্টে এটা কাজু পোস্ত বাটাটা দিয়ে মাছটা করবো, আর লাস্টে একটু কাসুরি মেথি দিয়ে নামাবো। আমি এই রান্নাটা আমার এক কাকিমার থেকে শিখেছিলাম। উনি করতেন কি, তেলের মধ্যে মাছটা হালকা করে ভেজে নিত, তারপর মাছের মধ্যে কাজু বাটা, পোস্ত বাটা, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব একসাথে বেটে ওই মশলাটা মাছের ওপর দিয়ে ওটা মাইক্রোওভেনে 5 থেকে 10 মিনিটের মতো ওটা বেক করে নিত। তো আমি মাইক্রোওভেনে করবো না, কড়াইতে করব। তো ওই মাছটা আমি করে দেখেছি, বেশ ভালো লাগে। তবে লাস্টে নামানোর সময় একটু কাসুরি মেথি দিয়ে নামাতে হয়, তাহলে ফ্লেভারটা বেশ চড়া হয়। আমার ওদিকে মশলাটা বানাতে আমি এদিকে মাছগুলোও ভেজে নিয়েছি। আর তারপরে মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওই যে মশলাটা আমি তৈরি করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম, মানে কাজু পোস্ত সেই পেস্টটা। আর একটু সাথে টক দইও দেবো, আমি টক দইয়ের কথাটা বলতে ভুলে গেছি। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু বাটিতে আমি টক দই বার করে রেখেছিলাম, টক দইটা ফেটিয়ে টক দইটা দিয়ে দেবো। এবার জাস্ট মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে, যদি মশলার মধ্যে যে জলটা থাকবে ওটা শুকিয়ে গেলে যখন তেলটা বেরিয়ে আসবে, আর আমি সব মশলার সাথে আমি একটুখানি জিরে আর ধনে গুঁড়োও দিয়েছি। আমি দিয়ে দেখেছি ওটা বেশ একটু চড়া হয় স্বাদটা, আর একটু চিনি দেবো মানে স্বাদটা ব্যালেন্সের জন্য। ব্যাস সমস্ত মশলাটা কষা হয়ে গেলে ওর মধ্যে তখন তার মধ্যে জল দিয়ে, একটু গরম জল দেবো, ঠান্ডা জল নয়, তাহলে টেস্টটা ভালো থাকে। একটু গরম জল দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। যে বাটিটার মধ্যে আমি দইটা ফেটিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার যেরকম আপনি ঝোল রাখবেন, কারণ এটা একটু না মানে মাখা মাখা হলেই টেস্ট বেশি হয়, তো আমি সেই জন্য খুব বেশি ঝোল রাখবো না, মানে মোটামুটি একটুখানি বেশ ঘনই থাকবে ঝোলটা। আর যেহেতু এর মধ্যে কাজু আছে খুব একটা পাতলাও হবে না, ওই বেশ মাখোই হয় জিনিসটা। তো এর মধ্যে
মধ্যে ওটা ফুটে গেলে মাছগুলো দিয়ে তারপর লাস্টে কাসুরি মেথি দিয়ে নামাবো। আর এটা আমি যেহেতু এটা আমার শাশুড়িও খুব ভালোবাসে, যতবারই করেছি উনি বলে বেশ খেতে ভালো হয়। আর আমি ভাবলাম যে সন্দীপ তো ওখানে সব ফ্রোজেন মাছই খায়, যত মাছই খাক না কেন ম্যাক্সিমামটা ফ্রোজেনই, কারণ ওই বাংলাদেশ বা ইন্ডিয়া বাজার যেগুলো আছে তো সেখানে আমাদের ইন্ডিয়ান মাছ যেগুলো পাওয়া যায় সেগুলো তো ফ্রোজেন অবস্থাতেই পাওয়া যায়। এই রুই বলুন, কাতলা বলুন, ইলিশ, পাবদা যেগুলো পাই সেগুলো তো সবই ফ্রোজেন, টাটকা মাছ তো পাওয়া যায় না। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এবার একটু অন্যরকমভাবে করি, তো নিশ্চয়ই এতদিন পরে আসবে, খেতে নিশ্চয়ই ভালো লাগবে। যাই হোক, মাছটা আমার হয়ে গেছে রান্না, আমি কাসুরি মেথি দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, তাহলে ফ্লেভারটা ওর মধ্যে ঢুকবে। তো মাছটা আমি কি করব, মাছটা আমি ওই রাজের বাবার জন্য একটু তুলে রেখে দেবো, কারণ ও তো আজকে আস্তে আস্তে রাত হয়ে যাবে, আর আজকে রাতেও না আমাদের একটা নেমন্তন্ন আছে। তো বেসিক্যালি ও কালকে খাবে জিনিসটা, তাই জন্য ওর জন্য আজকে একটু তুলে রেখে দিচ্ছি। আর একটু লাউ ছিল, লাউটা কেটে রেখেছি, ভাবলাম লাউটা তাহলে একটু ভেজে ফেলি। তো লাউটা এদিকে আমি কড়াইতে ভাজতে দিয়েছি, লাউটা ভাজতে ভাজতে এদিকে টুকটাক যা কাজগুলো আছে সেগুলো সেরে নেবো, কারণ এটা তো হতে সময় লাগবে। আর এদিকে আমি রান্নাঘরটা ততক্ষণে আমার গোছানো হয়ে যাবে, কারণ রান্নাঘরের সাথে রান্নাঘরটা এত নোংরা হয়ে যায়। আর যেহেতু আমার ওপেন কিচেন, সাথে সাথে যদি না পরিষ্কার করে নিই না তাহলে প্রচণ্ড পরে পরিষ্কার করতে কষ্ট হয়। লাউটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমার এদিকের কাজগুলোও গোছানো হয়ে যাবে, কারণ যদি দেখি যে বেসিনে এক গাদা বাসন পড়ে আছে না, সেটা সত্যিই দেখতে খুব বিরক্তিকর লাগে। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ডে নেই, আমি নিজেই সমস্তটা করে ফেলি, তো তাই জন্য আমি চেষ্টা করি কি রান্নাও শেষ আর আমার বাসনও শেষ। তো এরকমভাবেই আমি ম্যানেজ করার চেষ্টা করি, যাতে কোনোটাই আর কি মানে সময়টা নষ্ট না করে যত তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর গল্প করতে করতে আমার অলমোস্ট রান্না ডান, আমার লাউটাও হয়ে গেছে। একটু দুধ বসিয়ে দিয়েছি, কারণ একটু দেখলাম ফ্রিজে দুধ রয়েছে, ভাবলাম একটু দই পাতবো, তো দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি। দুধটা ঠান্ডা হলে তারপর আমি দইটা পেতে নেব। দইয়ের ছাঁচ বানাবো বলে ফ্রিজে আমার যে দইটা ছিল সেটা আগে থেকেই জলটা ঝরার জন্য রেখে দিয়েছিলাম। ব্যাস, এখন আমার দুধটাও মোটামুটি ওই উষ্ণ গরম মতোই আছে, আর দইটাও আমার এক্ষুনি পাতা হয়ে গেছে। এবারে আমি যাব একটু বাজারে ফুল আনতে। আমার রান্নাঘরের কাজ প্রায় শেষ, অলমোস্ট ডান। টুকটাক যা রান্না ছিল সেগুলো তো সবটাই হয়ে গেল। আর রাজ খুব খুশি দই পাতা হয়েছে দেখে, কারণ রাজ টক দই খেতে খুবই ভালোবাসে। আর রাত্রিবেলা আজকে আমাদের আছে একটা নিমন্ত্রণ, রাজের বাবাও চলে আসবে মোটামুটি। আর ঘন্টা 3-4 মতো বাকি, এর মধ্যে আমার বাকি কাজ যেটুকু আছে সেটুকুও হয়ে যাবে। এখন আমি যাব স্নানটা সেরে একটু ফুল আনতে। আজকে যে নিমন্ত্রণটা আছে আমার এক কাজিন দিদির 25th ম্যারেজ অ্যানিভার্সারি। যখন আমি দিদির বিয়েতে গেছিলাম তখন আমি বেশ অনেকটাই ছোট, তবুও আমার সবটাই মনে আছে, মানে স্পষ্টই কারা কারা গেছিলো, কিভাবে আমরা সেই বিয়েতে আনন্দ করেছিলাম। কিন্তু মাঝখানে যে 25টা বছর চলে গেছে, মানে আজকে যখন দিদি আমাকে নিমন্ত্রণ করছিল গত সপ্তাহে, যে বোন তোরা সবাই আসবি, আমি ভাবছিলাম যে সত্যি 25 বছর কেটে গেল, মানে সময়টা যেন কিছুই না। আমরা যদি সময়ের অপেক্ষা করি সময় যেন যেতেই চায় না, কিন্তু এই 25 বছর মাঝখান দিয়ে কীভাবে যে হুশ করে কেটে গেল সত্যি টেরই পেলাম না। তো আমার তখন তো সন্দীপ ছিল না, তো আমার তখন যাবো বলে কোনো ঠিকও ছিল না। আমি বলেছিলাম যে দেখো সেদিনকে তোমার, আজকে যে তোমার অ্যানিভার্সারি যেদিনকে হবে সেদিনকে সন্দীপ ফিরবে, তা ও ফিরবে কখন, তারপরে টাইমটা যদি ম্যাচ করতে পারি তাহলে যাব, না হলে যাব না। তো সন্দীপকে যখন বললাম যে এরকম আমাদের একটা নিমন্ত্রণ এসছে, দেখলাম আমার থেকে ওর উৎসাহটাই বেশি। ওই বলল যে আমরা যাব, আমি তো বিকেল 5টা 5:30টার মধ্যে পৌঁছে যাব ইন্ডিয়াতে, তুমি একদম রেডি থাকবে, আমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করেই বেরিয়ে পড়বো। তো আমি বললাম যে তুমি কি পারবে এতটা জার্নি করে এসে? দেখলাম ওর থেকে, মানে আমার থেকে ওরই যাওয়ার ইচ্ছাটা এত মানে বেশি প্রবল, কারণ ও তো এখানে একা থাকে, কারোর সাথে সেরকম দেখা সাক্ষাৎ হয় না। তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তো এইবারে যত নিমন্ত্রণ আমি একাই অ্যাটেন্ড করি। রাজ, আমার শাশুড়ি মা, ও সব কিছুই মানে মিস করে, সেটা ও ভিডিও কলে দেখে, সত্যি খুব খারাপ লাগে। ও বলে যে আমি নেই আর সমস্ত কিছু সবাই মানে এনজয় করছে, আমি করতে পারছি না। কিন্তু তাই জন্যই ও এইটা আর মিস করতে চায়নি। ওই আমাকে বলেছিল যে আমি যাব, আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। তো আমি ওই জন্য বিকেলবেলা সমস্তটা রেডি করে ওর ড্রেসও বার করে রেখেছি, আর আমিও রেডি হয়ে নিয়েছি, রাজকেও রেডি করে দিয়েছি। আর আমার একটা গাড়ি বলা ছিল যে গাড়িটা ওকে নিয়ে আসবে, সন্দীপকে নিয়ে আসবে, আমরা এয়ারপোর্টে যাব এখন, ওকে নিয়ে এসে গাড়িটা একটু ওয়েট করবে, তারপর ও রেডি হয়ে নিয়ে তারপর ওই গাড়িতেই আমরা বেরিয়ে যাব। আর রাজও এখানেও খুব খুশি, বাবাকে আনতে যাচ্ছে, মানে নিমন্ত্রণের জন্য যতটা না খুশি, ও বেশি হ্যাপি আজকে ওর বাবা আসছে বলে। বাবাকে এনে আমরা কোথায় যাবো? বিয়ে বাড়ি যাবো বাবাকে নিয়ে? আচ্ছা, দেখি একটু দূরে যা, কেমন লাগছে তোকে দেখি। ও বাবা, কি করেছে আমি চুলটাকে ভালো করে
কি এত স্টাইল কিসের? কি চুলটা নিয়ে কি করছিস তুই? উরি বাবা। হ্যাঁ। ও বাবা, এটা কি হচ্ছে? স্টাইল। হ্যাঁ, স্টাইল। স্টাইল হচ্ছে। এবার আমরা বেরোবো ওর বাবাকে আনার জন্য, আর গাড়িও দাঁড়িয়ে রয়েছে নিচে। এবার যেতে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট গাড়িতে মোটামুটি ওই 10-15 মিনিটই লাগবে, বেশিক্ষণ নয়। ব্যাস আমরা কথা বলতে বলতে এয়ারপোর্টও পৌঁছে গেছি। আর পৌঁছেই দেখি ওর বাবা ঠিক বাইরেটাই দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে। আসলে ওর বাবা বলেই ছিল যে আমি দাঁড়িয়ে থাকবো, তারপরেই তোমরা ওখান থেকে গাড়িটা ছেড়ো, যেহেতু একদমই কাছাকাছি। তো এই যে ওর বাবাও এসে গেছে। এইবার রাজের তো মানে কতক্ষণে ভাবছে বাবাকে একটু জড়িয়ে দেবো। পারবে তুলতে? ছোট লাগেজটা এখানে তুলে দাও। হ্যাঁ, বসে পড় বসে পড় বসে পড়। কে ভালো আছেন? চিনতে পারছেন? বলি তো। এই বাবা, এটা কি? এই বাবা, বলে বাবা লে, এক খুশি। হ্যাঁ, এইবার রাজের বাবাকে নিয়ে আমরা বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরে একটু ওয়েট করব, ওর বাবা একটু ফ্রেশ হয়ে নেবে, তারপর আবার বেরোবো। দাও ব্যাগটা দাও। নেম প্লেট ঠিক আছে? কল। ওয়েলকাম টু ইয়োর হোম। সব ঠিক আছে? কেমন লাগছে তোমার ঘর? কেমন লাগছে? এবার দেখ না, ভালো হয়েছে? এই জগন্নাথের সঙ্গে প্রথম দেখা হলো। জগন্নাথের সাথে প্রথম দেখা হলো। হ্যাঁ, বজরঙ্গবলী। ও দেখলাম বেশ তাড়াতাড়ি রেডি হয়ে নিল, মনেই হচ্ছে না যে এতটা জার্নি করে এসছে। আমি ভাবতেই পারিনি যে ও যাওয়ার জন্য এতটা ফ্রেশ থাকবে। তো দেখলাম যে আমার থেকে ওরই উৎসাহটা বেশি, কারণ সবার সাথে দেখা হবে। আমার দাদারা সবাই আসছে, সবাই আসবে। তো সবাই তো জানেই না যে সন্দীপ আজকে যেতে পারবে, কারণ সবাই জানে ও বাইরে আছে। আজকে যে ও আসছে সেটা সবাই জানে না। ও গেলে সবাই একটু অবাকই হয়ে যাবে। তো আমরা অনেকটা পথই, মোটামুটি ঘন্টাখানেক জার্নি করে আমরা পৌঁছে গেছি দিদির বাড়িতে। আর ওকে দেখে তো সবাই অবাক, যে বলছে এ কি তুমি কোথা থেকে এলে? তো ওই বললো যে তোমাদের কাছে আসবো বলি আমি আজকে চলে এসেছি। ধরে নিয়ে এলাম, উড়ে এসেছি। ঘুরে যাও, আমি ঘুরেছি, আবার যাও, আমি তো ছিলাম না। তাই আমাদের তরফ থেকে ধন্যবাদ। আমরা কেক কাটিং করবো, একে অপরকে কেক খাইয়ে দিচ্ছেন। কেকটা মাখাতে হবে কিন্তু বেগুনটা। আচ্ছা,
আজকের দিনটা বেশ ভালো কাটলো। ছোটোবেলায় আমরা যেসব ভাই বোনেরা সমস্ত অনুষ্ঠানে এক জায়গায় হতাম, আজকেও আবার সেই, শুধু আমাদের বয়সটাই বেড়েছে, সময়টা খালি পাল্টে গেছে। তো খুব ভালো লাগলো, বিশেষ করে সন্দীপেরও বেশ ভালো লাগলো, কারণ ও তো কোনো গেট টুগেদার সেইভাবে অ্যাটেন্ডই করতে পারে না। আজকে ওরই একটা বেশ ভালো একটা দিন, ও এসেই সবার সাথে বেশ দেখা হয়ে গেল। ও নিজেই আমাকে বলছে যে সত্যি মানে অনেকদিন পর দেশে ফিরেই সবার সাথে এইভাবে দেখা হবে, ও নিজেই ভাবতে পারেনি। যাই হোক, আমরা তো সবাই মিলে ভীষণ ভালো আনন্দ করলাম, খেলাম দিলাম, বেশ নাচ গান হই হট্টগোল সব মিলে একাকার ব্যাপার। আর এই যে ওরা দুজন খাচ্ছে, আমি একটু চুপি চুপি ওদের ছবি তুলে নিচ্ছি, ও খেয়ালই করেনি। ও ভাবছে কি করছে দিদিভাই, ভাই আর পল্লবী খেয়েই যাচ্ছে, ও ভাবছে দেখো আমাদের লুকিয়ে লুকিয়ে ছবি তুলছে। আমার ভাইটা আবার মজা করে দেখছে, দেখ আমার ভুঁড়িটা কত বেড়েছে। যাই হোক, তো চলুন আজকের ব্লগটা এবারেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খুব ভালো রাখবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে টাটা।